স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু তফসিল ঘোষণার পর জুলাই যোদ্ধা ও ঢাকা ৮ আসনে নির্বাচন করতে আগ্রহী ওসমান হাদির হত্যা নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের সামনে। ভীত সন্তুষ্ট জনগণের প্রশ্ন, নির্বাচনের আগে আরও সহিংস ঘটনা ঘটবে কিনা, ঝরবে কি আরও প্রাণ? এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরু থেকেই মব নিয়ন্ত্রণ করতে না পারার একটা দায় অভিযোগ অন্তর্বর্তী সরকারের উপর ছিল। আবারও দেখলাম আমরা যে মব নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। দুটি গণমাধ্যম, ছায়ানট, উদীচী এসব প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এসব ঘটনায় সুনির্দিষ্টভাবে সেভাবে গ্রেপ্তার করা হয়নি। আর হাদির ঘটনার মূল আসামি তো এখনো ধরাছোঁয়ার বাইরে। আজকেও আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্রিফিং হয়েছে সচিবালয়, সেখানে বলেছে যে মূল হত্যাকারীর অবস্থান সম্পর্কে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী জানে না তারা কোথায় আছে, তারা সীমান্ত পেরিয়েছে কিনা। এসব ঘটনায় আপনার কি মনে হয় যে এই মবতন্ত্র বা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা নির্বাচন পর্যন্ত আরও প্রলম্বিত হবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমরা ব্যর্থ ছিলাম বলেই, রাজনীতিবিদদের কথা বলছি, একটা নির্দলীয় সরকারকে আনা হলো বা সময়ের প্রয়োজনে ওনারা আসলেন। ওনাদের তো কোনো দল ছিল না, তাহলে ওনারা কেন মব নিয়ন্ত্রণ করতে পারলেন না? আমরা প্রথম দিন থেকে 8ই আগস্টের পরে যখনই আপনাদের এই টেলিভিশনগুলোয় আমরা আসি আপনাদের মাধ্যমে, আমরা প্রথম থেকেই বললাম যে আইনের অনুশাসনটা যেটা ছিল না 15.5 বছর, সেটা চালু করা হোক। সেটা চালু করলে আজকে এই অবস্থা হতো না। সেটা চালু করলে সমস্ত একটা ইউনিয়ন পরিষদের সদস্য, ইউপি মেম্বার বা ইউপি চেয়ারম্যান যখন কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে কিন্তু তারা আইনের অর্থের উৎসটা, তার বিভিন্ন আপনার মার্ডার, খুন খারাপি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় হয়েছে, সেগুলো ধরে টান দিলেই কিন্তু প্রকৃত আসামিরা আপনার আইনের আওতায় আসতো, শাস্তির আওতায় আসতো এবং মবটা অনেকটা কমতো। তো যাদেরকে এই যে বিদায় করা হলো 15.5 বছরের জগদ্দল পাথর, শুধু তারা একা একাই কয়েকজন মানুষ পালিয়ে গেল বা পালিয়ে যাওয়ার সুযোগ দিল সরকার। কারণ সরকার এটা দায় নিতে বাধ্য যে 600 কতজন যারা পালিয়ে যেতে পারলো আস্তে আস্তে অনেক দিনের মধ্যে, 3 মাস 4 মাস পর্যন্ত তারা পালিয়েছে, এখনও পালাচ্ছে, তো সুযোগ দিল। সেইখানে সরকার, এইখানে মবের জন্য কি সরকার দায়ী না? তারা তাদের মতো বিদেশে গিয়ে, তাদের বিদেশে আগে থেকেই প্রচুর অর্থ ছিল, দেশে তো আছে, বিদেশে আরও বেশি আছে। সেই অর্থ সহ যদি একটা দল যদি চেষ্টা করে, কি না হয় এরকম বাংলাদেশের মতো একটা দেশে গেল, আমাদের 3 দিকে একটা দেশের বর্ডার, সেখানে দেখেন কি সুন্দর করে হাদিকে গুলি করে, খুনের উদ্দেশ্যে গুলি করে পালিয়ে গেল। এবং পালিয়ে যাওয়ার যে সরকার সুযোগ দিল, আমরা ওটা কিভাবে বুঝি? আমরা যখন দেখি দেশের বাইরে একজন সাংবাদিক, সে পয়েন্ট টু দ্য পয়েন্ট আলোচনা করছে, ছবি দেখাচ্ছে এবং কখন কোথায় কোন জায়গায় অবস্থান করছে খুনি তার কথা বলছে, তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমি তাদেরকে এত কম নাম্বার দিতে রাজি না। কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সারা বিশ্বে একটা সুনাম আছে, আমাদের দেশেও আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। তাহলে কেন তারা করলেন না? এইখানে কারণটা কি? তাহলে সরকার কি ইচ্ছে করে মব জন্ম দিচ্ছে? তাহলে সরকার যদি ইচ্ছে করে মব জন্ম দেয়, আর এই সরকারকেই রাখতে হবে 1.5 বছর, কিন্তু কম কথা না। 1.5 বছর একটা নির্বাচিত সরকারের 3 ভাগের 1 ভাগ প্রায়, তো 3 ভাগের 1 ভাগ তারা ক্ষয় করলো সময়টা, কিন্তু তারা কিছুই করতে পারলো না। আপনার অর্থনীতি থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু আপনার কোনো সফলতা নাই। আমি ওটা বাদ দিলাম যে আমরা কষ্ট করেছি, আর একটু কষ্টেই থাকলাম, বাট মবটা, এই যে সন্ত্রাসী কার্যক্রম, কে বা কারা মব নাম রেখেছে জানি না, আমরা সারা জীবন সন্ত্রাসী জানতাম। এই যে সুন্দর সুন্দর নাম দেয়, এই যে একটা মেয়েকে অন্যায়ভাবে নোংরামো করে আবার বলে ইফটিজ, এই যে এত সুন্দর সফট নাম, এই মবটাকে আমার সফট মনে হয়, মবটা মব বলা ঠিক না। এই যে সন্ত্রাসী কাজগুলো করলো আপনার, তারপরে হাদিকে দাফন করার সাথে সাথে বা তখন
আপনার মামিসিংয়ে যে ঘটনাটা ঘটলো অথবা তারপরে লক্ষ্মীপুরে যে ঘটনাটা ঘটলো, এটা কি সরকার কোনভাবে এই দায়টা এড়াতে পারে? আপনি আমাকে বলেন কোনভাবে এই সরকার দায় এড়াতে পারে যে তালা দিয়ে সন্ত্রাসী করে ঘরের মধ্যে আগুন ধরায় দিয়ে একটা বাচ্চা যখন বলে বা আব্বু আমাকে নিয়ে যাও, এই যে তারপরে তার একটা মাংসপিণ্ড একটা দলা হয়ে দায় থাকে আসলে এড়াতে পারে না আমরা। এবং সারা বিশ্বে যে একজন সনাতন ধর্মীর মানুষকে যেভাবে অন্যায়ভাবে খুন করা হলো এবং খুন করে তাকে টানিয়ে যেভাবে উলঙ্গ করে তাকে যে আগুনে পোড়ানো হলো, সমস্ত বিশ্ব দেখলো, এতে আমাদের ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়ালো? ধন্যবাদ নীলুফার ইয়াসমিন চৌধুরী, আমরা আপনার বক্তব্য বা পয়েন্টটা ধরতে পেরেছি। জনাব এম আব্দুল্লাহ, সরকার আপনার কি মনে হয় যে মানে যেই ব্যর্থতা নিয়ে সরকার অনেক সমালোচিত হয়েছে, সরকার আবারও সমালোচিত হলো, সরকার আসলে মুখ দেখানোর জায়গা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? সরকারের মুখ দেখানোর জায়গা আছে কিনা এই প্রশ্নটা সরাসরি উত্তর দিতে পারবেন সরকারের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা। আমি মনে করি যে এই সরকার মুখ না দেখানোর মতো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যদি এভাবে একদম সরলীকরণ করা হয় তাহলে এটা ভুল বলা হবে। একটি অরাজনৈতিক সরকার, যে সরকারের কোনো নেটওয়ার্ক, তার সরকারের 22-23 জনের বাইরে তেমন কোনো রাজনৈতিক নেটওয়ার্ক নাই, কর্মী বাহিনী নাই, রাজনৈতিক শক্তি নাই বাইরে, একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত। সে ধরনের একটি সরকার প্রায় 1.5 বছর 16 মাস সে চলছে। 16 মাস যাবৎ কী ধরনের একটি রাষ্ট্র পরিচালনা করছে, যে রাষ্ট্রটি গত 16 বছর যাবৎ টানা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করতে করতে একেবারে দলীয় ক্যাডার দিয়ে সজ্জিত করা হয়েছে, যাতে 41-50 সাল পর্যন্ত কোনোভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার কেউ চিন্তা করতে না পারে। যে আইন শৃঙ্খলা বাহিনী রাতের ভোটে নেতৃত্ব দিয়েছে, সিল মেরেছে নিজেরা, তো সে ধরনের একটি ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যে 16 মাস একটি রাষ্ট্র পরিচালনা করা, আমি ব্যক্তিগতভাবে একজন সংবাদকর্মী হিসেবে, রাজনীতির এক নিবিড় পর্যবেক্ষক হিসেবে আমি কিন্তু 8ই আগস্ট বিশ্বাস করতে পারি নাই ইউনূস সরকার টিকবে। আমি বিশ্বাস করতে পারি নাই যে সরকার 16 মাস কেন 16 দিন পর্যন্ত পরিস্থিতি ট্যাকেল করে টিকে যেতে পারবে। অর্থনীতির যে অবস্থাটা ছিল, মাত্র আপনার 15-14 বিলিয়নে নেমেছিল রিজার্ভ, এবং প্রত্যেকটা জায়গায় যে ভঙ্গুর পরিস্থিতি তৈরি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, মানুষের যতগুলো আশ্রয়ের জায়গা, মিনিমাম মৌলিক অধিকার, মানবাধিকার সব কিছু ধ্বংস করে ফেলেছিল। এমন একটি পরিস্থিতিতে একটি রাষ্ট্রকে যে পর্যন্ত চালিয়ে নিয়েছে, আপনি সর্বশেষ যে কথাটি এসছেন, আমি যদি সেখানে চলে আসি তাহলে আমি বলবো হাদির ঘটনাটি নিঃসন্দেহে একটি বাংলাদেশের নির্বাচন তফসিল ঘোষণার পরে একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে ব্যর্থতা নিশ্চয়ই সরকারে যারা থাকবেন তাদের উপরই বর্তাবে। এটা যে কেউ আগামীকাল যদি আগামী মাসে, নিশ্চয়ই এখন থেকে 1.5 মাস পরে যে নির্বাচন হবে, সেখানে যারা বিজয়ী হয়ে আসবেন, নীলুফা আপার যদি দল নির্বাচিত হয়ে আসেন, তাদের সময়ও এ ধরনের ঘটনা ঘটলে সেটা তাদের উপরই বর্তাবে। এখন ডক্টর ইউনূসের সরকার আছে, তার উপরই বর্তাবে। কিন্তু এই বাস্তবতার বাইরে যে বাস্তবতাটি আছে, সেটা হচ্ছে যেটি বলছিলেন আবার, যে সরকার 12 ঘন্টার মধ্যে খুনি পালিয়ে গেল এবং বিদেশে একজন সাংবাদিক এটা সব কিছু তাকে ট্র্যাক করলো। এটা নিয়েই তো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। বিদেশে যে সাংবাদিক আছেন তার ব্যাপারে একটা বিশ্বাসযোগ্য প্রচারণা আছে যে তিনি একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সাথে ওয়েল কানেক্টেড, এবং তাদের মাধ্যমেই বিভিন্ন বিষয় তার ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে পারে। তো তাহলে এই যে তাকে এটা কি সম্ভব কারো পক্ষে? আপনিও তো একজন বড় সাংবাদিক, আমরাও একজন সংবাদকর্মী, আমাদের অ্যাক্সেস কতটুকু? আমরা কিভাবে বলতে পারি যে এই সন্ত্রাসী এতটাই ওখানে গিয়েছে, অতটাই ওখানে? এমন নেটওয়ার্ক দেশে থেকে সম্ভব না, বিদেশে থেকে কি সম্ভব? তাহলে আমরা এখানে কি ধরে নেব যে এটা কি কোনো কারো পরিকল্পিত? এই যে আজকে যে অভিযোগটা আঙ্গুলটা তোলা হচ্ছে, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারকে পর্যবসিত করার জন্য, ব্যর্থতার দায় চাপানোর জন্য এ ধরনের পরিকল্পনার সাথে আরও কেউ কি জড়িত ছিল? শুধুমাত্র যাকে আমরা চিহ্নিত করছি তাদের ছাড়া, সে ছাড়া আরও কেউ কি জড়িত ছিল? এই প্রশ্নগুলো আসতে পারে।
কিন্তু আজকে যেই কথাটি ডিআইজি বলেছেন এটা আমার কাছে একটা হতাশার কথাই, কারণ তিনি বলেছেন যে এখনো পর্যন্ত খুনির যে অভিযুক্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে নাই, দেশে আছে কিনা নিশ্চিত হতে পারে নাই, ভারতে চলে গেছে কিনা নিশ্চিত হতে পারে না, এটা আমি মানতে পারছি না। একজন নাগরিক হিসেবে আমি মানতে পারছি না, একজন সংবাদকর্মী হিসেবে মানতে পারছি না। হ্যাঁ, অবশ্যই এই জায়গায় এই বাহিনী, যে বাহিনীর 80% কিছুদিন আগেও সাবেক আইজিপি বেনজির বলেছেন, এই যে কয়েক মাস আগে বলেছেন যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীতে 80% সদস্য আমাদের অনুগত আছে। তাহলে এখনো পর্যন্ত সেই রাষ্ট্র চলছে, সেই অনুগত, যার প্রতি আনুগত্য আসে তিনি নাই, তিনি দিল্লিতে আশ্রিত, কিন্তু সেই রাষ্ট্রটা এই 16 মাস চলেছে। এটা আমি মনে করি ছোট সাফল্য হিসেবে দেখলে চলবে না। ধন্যবাদ। আমরা আরো এই নিয়ে আলোচনা করব বিরতির পরে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। নিরুফার চৌধুরী মনি, আপনি দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে কয়টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে একটু কি তুলনা করতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে লুৎফুর রহমান সরকার, ফখরুদ্দিন সরকার, শাহাবুদ্দিন সরকার, তারা প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়েছেন, এত নাজুক ছিল কি কখনো এর আগে? আমরা তো শুধু বলি যে অনির্বাচিত সরকার বা নির্দলীয় সরকার বলে তারা তাদের জনভিত্তি নাই দেখে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু আমরা তো এও দেখেছি যে লুৎফুর রহমান সরকার এসে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। একদম ভুল। একটা সরকারের উপর ডিপেন্ড করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, যেহেতু আমাদের বাস্তবতা যে একটা নির্দলীয় সরকার অধীনে নির্বাচনটা হচ্ছে। হ্যাঁ, তো নির্দলীয় সরকার এত বেশি লম্বা সময়ও তারা পান নাই, মাত্র 3 মাস করে পেয়েছেন। 3 মাসে তারা প্রমাণ করে দেখিয়েছেন, এবং তখনও দেশের অবস্থা কিন্তু তথই বচ ছিল, এত ভালো ছিল না কখনোই, এরকমই ছিল, অনেকটা কম বেশি। সেইখানে তারা এসেই সমস্ত প্রশাসন চেঞ্জ করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যেসব নির্দেশনা দিয়েছেন, নির্দেশনা তারা মানতে বাধ্য হয়েছে। এই সরকার পারছে না কেন? এই সরকার পারছে না কারণ এই সরকারের কোনো অভিজ্ঞতাই নাই। তারা তো প্রত্যেকেই, আপনি খেয়াল করেন যে বিচারপতি ছিলেন, বা না আমি ওটাও বলছি, বিচারপতি ছিলেন অথবা সচিব ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই আপনার দেশের কাজের সাথে নিয়োজিত ছিলেন, তাদের একটা চেইন ছিল। বাট এই সরকারের সব এনজিও সরকার, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের কিন্তু চেইন নাই, তারা কিন্তু ধরো মারো এরকম তেলবাজি করে তারা দেশে এনজিওরা কাজগুলো করতেন, যে কারণে তাদের সঙ্গে সরকারের একটা অনেক দূরত্ব, লম্বা দূরত্ব আছে। অর্থের সাথে দূরত্ব কম হতে পারে, কারণ এটাও আমরা দেখছি। আর আপনার তারা চায় না, এটাও সত্যি। তারা নির্লিপ্ত অনেক ক্ষেত্রে, তারা মনে করে যে যা হবার হোক, আমরা আসি কয়দিন, আমরা যতদিন থাকবো এটা এক শ্রেণীকে, আপনি নইলে আপনি অত দূরে যাওয়ার দরকার পড়ে না। ব্যবসায়ী সিন্ডিকেট রাজনীতিবিদদের হাতে পরিচালিত হয়। একটা অনির্বাচিত সরকার আসছে, অরাজনৈতিক সরকার আসছে, তাহলে ব্যবসায়ী সিন্ডিকেটরা নড়ে চড়ে না কেন? সরকার জানেও না তেলের দাম 8 টাকা 10 টাকা 15 টাকা বেড়ে যায়, সরকার জানেও না যে কোনো জিনিস 10 টাকা, চালের দাম 8 টাকা বেড়ে যায়, 7 টাকা বেড়ে যায়, তাহলে আপনার তখনও সরকার কিছু বলে না। কখনোই কি আমরা দেখেছি যে ওই খাতুনগঞ্জে রেট হয়েছে? কখনো কিন্তু আমরা কি দেখেছি যে চকবাজারে রেট হয়েছে? কেন এই দামগুলো বাড়ার জন্য তো এই জায়গাগুলোকে রেট দিতে হবে, কারণ এই জায়গাগুলোই সমস্ত বাংলাদেশ পরিচালনা করে। তাহলে এই সরকার কোনটা সহজভাবে, কোনটা অনেস্টি নিয়ে কাজ করেছে, যে তারা কখনো কোন দিন বলেছে আমরা তোমাদের জন্যই আছি? আপনি দেখেন একটা সরকার, নারী অনেক সুন্দর কথা বলতেন, আমি কিন্তু অনেকটা পক্ষেই ছিলাম, মনে হতো যে এই টাইপের মানুষগুলো ভালোই করার কথা। উনি যখন আপনার সব বাদ দিয়ে, এই যে এত পরিবেশ ধ্বংস হচ্ছে আগে বলছেন, এখন কিন্তু আমরা ওই অবস্থায় দেখছি। পাশাপাশি আমরা পলিথিন বন্ধ দেখছি। আমরা কি আদৌ কি দেখেছি? আমরা তো পলিথিনেই বাজার করি, আমরা পলিথিনেই চলি। তাহলে কোন কাজটা করতে পারলো? অথচ কোন ক্রাইটেরিয়ায় আরো মন্ত্রণালয় তারা পাওয়া শুরু করলেন, আমার বোধোদয় হয় না। এবং আজকেও শুনছি যে আরো 2-1 জন পদত্যাগ করবে, সেটাও তাদের মধ্যেই বন্টন হবে, বন্টন নেওয়া। কি অপূর্ব কম্বিনেশন এদের! এইভাবে তো একটা দেশ চলতে পারে না। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ। মানে এখন হচ্ছে অপারেশন ডেভিল রান চলছে, নিয়মিত বাহিনীকে সহায়তা করছে সেনাবাহিনী।
তো মানুষের ভিতর এমনিতেই প্রত্যাশা নামে। তৈরি হয়েছিল, আর যেখানে সরকার ঘোষণা দিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবে, শেষ পর্যন্ত নির্বাচন অহিংস হবে, এই ধারণা মানুষের মন থেকে দূরীভূত হয়েছে। আপনি কি মনে করেন যে নির্বাচন আসলে যেরকম অহিংস হওয়া দরকার ছিল সেরকম হবে, নাকি সহিংসতাপূর্ণই হচ্ছে শেষ পর্যন্ত অন্যান্য নির্বাচনের মতো? সেখানে আসছি, তার আগে বলি, প্রথমে মব নিয়ে আলোচনা হচ্ছিল এখানে। মব এই শব্দটি আমাদের কাছে অত্যন্ত অভিনব একটা, এটা 5ই আগস্টের পরে 8ই আগস্টের পর থেকে খুব বেশি শোনা যাচ্ছে। মব বলতে আমরা কি বুঝি? মব বলতে যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এটাই তো মব হিসেবে মানে বলার চেষ্টা করা হচ্ছে, তাই না? তো এই মব মানে মনে হচ্ছে যে এটা একটা আজব একটা জিনিস, এটা কেবলই 5ই আগস্টের পরে বাংলাদেশে আকাশ থেকে নাজিল হয়েছে, নাকি বাংলাদেশে আরও হয়েছে। যে কিশোরদের যে আন্দোলন সড়ক নিরাপত্তার, এই আন্দোলনে যে একসঙ্গে 40 জন সাংবাদিক পিটুনি খেয়েছিল, আপনার স্মরণ থাকার কথা, আপনি একজন সংবাদকর্মী, এবং কিশোরদেরকে যেভাবে পিটিয়েছে রাস্তায়, কারা পিটিয়েছিল? পুলিশ পিটিয়েছিল। সেই সেই যে হকি স্টিক এবং হেলমেট বাহিনীর কথা আমরা ভুলে গেছি। এই যে প্রায় যে আমরা হেলমেট বাহিনীর তৎপরতা রাস্তায় দেখতাম, ওইটা কি ছিল? ওইটা কি মব ছিল না তাহলে? কখনো তখন এই শব্দটা কোথায় ছিল? আমরা যখন আবুল আসাদ সম্পাদক তার অফিসে ঢুকে তাকে পিটিয়ে গার্ড ধরে চ্যাংদোলা করে যখন নামিয়ে নিয়ে আসলো, পুলিশের হাতে তুলে দিল, ওইটা কি ছিল? মাহমুদুর রহমান যখন কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গিয়েছেন, জামিনের জন্য গেছেন, সেখানে রক্তাক্ত অবস্থায় তাকে যে রক্তাক্ত করলো, ওইটা কি ছিল? যে মবটা এই 5ই আগস্টের পরে এটা কোত্থেকে নাজিল হলো যে মব মব মব? মবের মূল কথাটা হচ্ছে, মবের মূল সত্য এটা বাংলাদেশের নতুন কিছু না, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে বিগত 15 বছরের শাসনে এ ধরনের হাতে আইনকে হাতে তুলে নিয়েছে কে? সরকারি দল, সরকারের গুন্ডা পান্ডারা, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা। কিন্তু এখন কি সরকার করছে এটা? সরকারের তো, এই সরকার তো ডক্টর ইউনূসের কোনো দল আছে? কোনো গুন্ডা পান্ডার দল আছে? নাই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এই দীর্ঘ 15 বছরে নির্যাতিত নিপীড়িত মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এটা মাঝে মধ্যে এটা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন ক্ষেত্রে, এবং এটাকে নিয়ন্ত্রণ করার অবশ্যই এটা সরকারের উপর দায়িত্ব বর্তায়। কিন্তু যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা ভঙ্গুর পরিস্থিতি আছে, আইনশৃঙ্খলা বাহিনী যখন নিষ্ক্রিয় থাকে, কোনো সরকারের পক্ষে ডক্টর ইউনূস কেন আপনার আপাকে বসায় দিলে, আপনাকে বসায় দিলে, আমাকে বসায় দিলে, কারো পক্ষেই এ ধরনের, আপনি যদি এই হাদির মৃত্যুর খবরের পরে যে ঘটনাটি ঘটেছে, এখানে কিন্তু হয়তো আইনশৃঙ্খলা বাহিনী আরেকটু আগে গেলে ক্ষতিটা একটু এড়ানো যেত, কিন্তু যেভাবে ঘটনাটা ঘটেছে, এটা যদি কেউ পরিকল্পনা করে এটার ইন্ধন দিয়ে আগে থেকে এ ধরনের একটা প্রিপারেশন রাখে, এটা সঙ্গে সঙ্গে যে এটা একেবারে মোকাবেলা করা যাবে, এটা আপনাকে আমাকে কাউকে বসালে এটা সম্ভব নয়। এই বাস্তবতা আমাদেরকে মানতে হবে। আবার বলছিলেন যে দেশের সার্বিক অবস্থা, দ্রব্যমূল্য, আমি মনে করি একটা জায়গায় কিছু কৃতিত্ব তো দেবেন, সব ব্যর্থতা দেবেন না। আওয়ামী লীগের শেষ সময়ে আপনাদের স্মরণ থাকার কথা, বিদ্যুৎ আইন করেছিল, একটা আইন করে নিয়েছিল, যে আইন ছিল এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা ছিল, সেটা তুলে দেওয়া হয়েছিল সরকারের হাতে, যে প্রতি 3 মাসের অন্তর বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, এটা সরকার সার্কুলার দিয়ে বাড়াইতে পারবে। গত 16 মাসে কি বেড়েছে? একবারও বাড়ে নাই। যদি সেটা বাড়তো, দ্রব্যমূল্যের অবস্থা কোথায় যেত? সেটা কি একবার আমরা চিন্তা করেছি? তো এই বিষয়গুলো, এই যে এই অবস্থার মধ্যে, সীমিত সামর্থ্যের মধ্যেও এই বিষয়গুলো, বিদ্যুতের মূল্য যে এই 16 মাসে আরো 4 বার বাড়ায় নাই, এটা কি আমরা, এটার জন্য আমরা নাগরিক হিসেবে আমরা উপকৃত হই নাই? এগুলো ম্যানেজমেন্টের মাধ্যমে করেছে। জ্বালানি উপদেষ্টা প্রশংসিত হয়েছেন, তিনি বিভিন্ন সড়কের বিভিন্ন প্রকল্প থেকে সাশ্রয় করছেন। একেবারে কোনো কাজই হয় নাই, এটা ব্যর্থতা থাকবে। কোনো সরকার, আমাদের মতো সমস্যা সংকুল দেশে কোনো সরকারই শতভাগ সফল হবে, একেবারে দুধের নহর বয়ে যাবে, এটা আগামী দিনে যে সরকার আসবে আগামী মার্চে, তারাও দুধের নহর বইয়ে দেবে, যদি আমি এটা প্রত্যাশা করি একজন নাগরিক হিসেবে, সেটাও তাদের প্রতি অবিচার করা হবে। আমি মনে করি এসব নিয়েই আমাদের কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা করছে কিনা, সরকারের আন্তরিকতার জায়গাটা আছে কিনা, এটা কিন্তু দেখার বিষয় সবচেয়ে বেশি। এখন আপনি বলেন নির্বাচনের ব্যাপারে, আমরা তাহলে এই উত্তরটা বিরতির পরে এসে নিচ্ছি নির্বাচন নিয়ে। দর্শক, আমরা একটা বিরতিতে আছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে এম আব্দুল্লাহ বলছিলেন, আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে নির্বাচন শেষ পর্যন্ত সহিংস
সহিংসতায় শেষ পর্যন্ত আমাদের পরিণতি কিনা অন্যান্য জাতীয় নির্বাচনে আমরা দেখেছি সেগুলো হয়েছে। আর তার সাথে একটু বলবেন যে গণমাধ্যম কর্মী বা আপনিও যেহেতু গণমাধ্যমে আছেন, গণমাধ্যম কর্মী হিসেবে যে ঘটনা ঘটলো ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার ঘটনা, আমরা তো আগেও দেখেছি, যেটা আপনি নিজেও বলছিলেন যে আবুল আসাদের ক্ষেত্রে যা হয়েছে বা মাহমুদুর রহমানের ক্ষেত্রে হয়েছে, আবারও ঘটলো, হয়তো ভিন্ন ফরম্যাটে হয়েছে, এটা অন্য, কিন্তু ঘটনা তো একই, সেই গণমাধ্যমের উপর আঘাত। সেটা আপনাকে মানে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি যে কথাটি প্রথমে আসতে চাই, নির্বাচনের সহিংসতা, এবারের নির্বাচনটির সামনে সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই নির্বাচনটি যারা পতিত ফেসিবাদী গোষ্ঠী যারা এই নির্বাচনে থাকছে না, তাদের দুইটা মিশন হবে। তারা কৌশল নির্ধারণ করবে যে প্রথমে নির্বাচনটা তাদের ছাড়া এই নির্বাচন যাতে হতে না পারে, তারা সন্ত্রাসের মাধ্যমে এটা ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করবে। এটা প্রতিহত করার জন্য সরকারের কী ধরনের প্রস্তুতি আছে, যে ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য যেমনটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, তো সেটার জন্য কি প্রস্তুতি আছে, নিশ্চয় কোনো কৌশল তারা নিয়েছেন। আমি যেটা শুনেছি যে আলাদাভাবে এবারে নির্বাচনের পরিস্থিতিটা ট্যাকেল করার জন্য আলাদাভাবে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে আলাদা করে ট্রেনিং দেওয়া হয়েছে এবং মহড়া করা হয়েছে। তো সেটা কতটুকু ইফেক্টিভ হবে, আমি যেটা বিশ্বাস করি, আমার আশাবাদ তৈরি হবে তখনই যদি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলো তারা নিজেদের মধ্যে সহিংসতায় না জড়ায়। তাহলে আমি মনে করি যে ওই যে যারা নির্বাচনের বাইরে আছে তারা এই নির্বাচনে ভণ্ডুল করার সুযোগটা সেভাবে পাবে না। এরা নিজেরাই যদি সহিংসতায় জড়ায় পারস্পরিকভাবে, তাহলে ওই পতিত শক্তি তারা সুযোগ নেবে এবং সেটা রক্তপাতটা ভয়াবহ রূপ নেওয়ারও আশঙ্কা তৈরি হবে। যদি এই দলগুলো বোঝাপড়ার মধ্য দিয়ে একে অপরের প্রতি সহনশীল হয়, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সংযমী হয়, তাহলে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ থাকবে। এটা প্রতিদ্বন্দ্বী দলগুলোর উপর বহুলাংশে নির্ভর করবে। সেকেন্ড পার্ট হচ্ছে আপনি গণমাধ্যমের কথা যেটা বললেন, এটা অত্যন্ত দুঃখজনক যে দুটি সংবাদপত্রে যেভাবে হামলা হয়েছে ন্যাক্কারজনকভাবে, এবং এই হামলাকারীদের এখনো পর্যন্ত চিহ্নিত করার আমরা লক্ষণ দেখলাম না। এটা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার খুবই জরুরি, এবং এটা সরকারের প্রয়োজনেই জরুরি, সরকারের দায় মুক্ত হওয়ার জন্যই জরুরি যে কারা এটা করলো। সরকার যদি এটা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে পারে তাহলেই এটা করা সম্ভব। আমরা চাই না কোনো গণমাধ্যম কোনো সাংবাদিকের গায়ে একটা টোকা পড়ুক। যদি সেটা হয় তাহলে বুঝতে হবে এখানে বিশ্বের কাছে বার্তা যাবে যে এদেশে যে আগের যে অবস্থা ছিল ফেসিবাদী শাসনে গত 15 বছর গণমাধ্যমকে যেভাবে টুটি চেপে ধরা হয়েছে, এখনো পর্যন্ত গণমাধ্যম শৃঙ্খল মুক্ত নয়। এই বার্তাটা যাতে বিশ্বের কাছে না যায় সেই জন্য সরকারের দায়িত্ব। এই ঘটনার সাথে কারা জড়িত, আমি বিশ্বাস করি এই ঘটনার সাথে কোনো রকম দায়িত্বশীল কোনো রাজনৈতিক শক্তি জড়িত নয়। এই কোনো কুচক্রী মহল এই গোলা পানিতে একটা পরিস্থিতিটা তৈরি করতে চেয়েছে, এবং এটা সরকারের উদ্ঘাটন করার দায়িত্ব, এবং সেই ক্ষেত্রে আমাদের সাংবাদিকরা এবং অন্যান্যরা আমরা সহযোগিতা করা উচিত। নির্বাচন চৌধুরী মনি, আজকে গণমাধ্যম কর্মীদের সাথে, গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মত বিনিময় করেছে বিএনপি সরকার গঠন করতে পারলে এই পরিস্থিতির উন্নতি হবে? গণমাধ্যমের উপর এই যে বারংবার আঘাত, দেখেন এটা তো অবশ্যই হবে। কারণ আমি বলছি যে প্রথম আলো ডেইলি স্টার যখন বিএনপি ক্ষমতায় ছিল 1 থেকে 6 পর্যন্ত, তখন আমি খুদ আমাদের যে আজকের অ্যাক্টিং চেয়ারম্যান তার সম্পর্কে অনেক 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 মন্তব্য করেছে, অনেক অনেক রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টটা কোনো সত্যতা নাই, কোনোটার আংশিক সত্য, আংশিক ধরে তারপরে নিজের মতো করে গড়িয়ে নিয়েছে। বিএনপি কিন্তু তাদের কিছুই করে নাই ওইভাবে, এবং শুধু তাই না, তাদের দুঃসময়ে তাদের পাশে থেকেছে সবসময়। এখনও বিএনপি এটা মনে করে তাদের দুঃসময়ে পাশে থাকা উচিত। বাট যে হাদিকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙা হলো, আমার কথা হচ্ছে, আমি এই জায়গায় আব্দুল্লাহ ভাইয়ের সাথে একমত না। আমার কথা হচ্ছে কোনো না কোনো দলের ইন্ধন ছাড়া এটা হতে পারে না, কোনো ব্যক্তি মানুষের। আচ্ছা আপনি বলেন, ইনকিলাব মঞ্চের কতগুলো ছেলে মেয়ে আছে সারা বাংলাদেশে? মানুষ একটা রাগ থেকে অনেক কিছু করতে পারে, ধরলাম, রাগ থেকে কয়টা মানুষ ওই টাইমে করতে পারে? এটা কি বিশ্বাস্য? ওই ঘটনা কিন্তু ইনকিলাব মঞ্চের ম্যাটারে হয় নাই, কিন্তু এটা এখানে ভুল হচ্ছে। আমি বলি এইখানে আমি মঞ্চের ওটাই বললাম যে ইনকিলাব মঞ্চের কয়জন লোক আছে যদি হতো, সেইখানে ইনকিলাব মঞ্চের যে চিফ হাদি নিজে বলেছে তুমি প্রয়োজন পড়লে তুমি প্রথম আলো 10টা প্রথম আলো তৈরি করো বিকল্প। তাহলে হাদিকে যারা জন্য এটা করলো তারা হাদিকে ধারণ করতে পারবে না, এটা কিভাবে সম্ভব? তার মানে এইখানে ডালমে কুচ কালা হয়, যারা করছে তাদের একটা অন্য কোনো টার্গেট আছে, যে কারো ঘর পুড়ে
আর কেউ ঘর পুরার মধ্যে আলু পুরা খায়। অবশ্যই। এই আলু পুরা খাওয়া লোকগুলাকে বের করা সরকারের কাছে কোনো ব্যাপারই না। সরকার কেন তাদের বের করতে পারছে না, এটা সরকারকে জবাব দেওয়া উচিত আমি মনে করি। কারণ আমি যে কোনো কাজে, আপনিও যদি আমাকে রাস্তায় একটা অপমান করেন, আমি সরকারকে দায়ী করব যে সরকার রাস্তাটা ক্লিয়ার করতে পারে নাই বলে আপনি রাস্তায় আমাকে ধরেছেন, ওটা ধরার জায়গা না, আপনি আমাকে পারেন না। আপনার সঙ্গে আমার কোনো সমস্যা হলে আপনি থানা আছে, পুলিশ আছে, সরকার আছে, সরকারের বিভিন্ন হ্যান্ডস আছে, সেখানে আপনি বিচার দিতে পারেন। আপনি সেটা করেন না। আপনি ডেইলি স্টার, প্রথম আলো, এটা পাপকে ঘৃণা করো, পাপিকে না। আপনার ওই জায়গাটা, ওইটা হচ্ছে একটা সংবাদপত্রের জায়গা, সেইখানে কেন এই কাজটা করা হলো? সরকার না হাদির খুনিদেরকে ধরতে পেরেছে, 24 ঘন্টা আবার চলে গেল, না তারা প্রথম আলো ডেইলি স্টারের কাউকে ধরতে পেরেছে। এই যে আমি বলছি, তার মানে প্রথম আলো ডেইলি স্টার কিন্তু সারাদিন আমার নামে কোনো নিউজ করে না। আমি আমার বিবেকের তাড়নায় এই কথাটা বলছি, প্রত্যেকটা মানুষ এই কথা বলবে। আমার কথা হচ্ছে সমস্ত বাংলাদেশ থেকে কিভাবে এত লোক আসলো, আরো লোক আসুক। ঢাকায় 2-3 কোটি মানুষ থাকে, হাদির জানা যায় আরো লোক হতেই পারে। আমি মনে করি এটা আমাদের সবারই হৃদয় রক্তক্ষরণ হাদির এই ঘটনায়। কিন্তু সমস্ত বাংলাদেশ থেকে যারা লোক আনলো, এটা এক ধরনের মানে ভিতরে এক ধরনের সমস্যা নিয়েই তারা লোক এনেছে, একটা কোনো কাহিনী করার জন্যই লোক এনেছে। এবং আপনি দেখেন বিদেশে যারা সাংবাদিকরা, সব কথা কি বিদেশিরাই জানে আমাদের জানার আগে? আমি যে তথ্য দিয়েছে তাদের কথা বলবো না, যারা সব সময় তথ্য দেয় আমি তাদের কথা বলবো না। আমার কথা হলো বাংলাদেশের সাংবাদিকরা এত ভয় কিসের? তারা বলতে পারেন না বলেই কি বিদেশি সাংবাদিক দিয়ে আপনারা বলান? আমার প্রশ্ন আপনাদের কাছে। বাকি আলোচনাটা করি, সরি আমরা আরো একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। আবারও বিরতির পর ফিরে আসলাম আলোচনায়। নির্বাচন মনি, বলা হচ্ছিল যে নির্বাচন ভারত একটি ফ্যাক্টর, অনেকেই বলছিলেন এই নির্বাচনে সুষ্ঠুভাবে হওয়ার ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের কোনো প্রভাব আপনার কাছে মনে হয় কিনা? তারা কোনো প্রভাব ফেলবে? পৃথিবীর সমস্ত পার্শ্ববর্তী দেশেরই প্রভাব একটা থাকেই। আর যে দেশটা তিন দিকেই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, বলেন না যে পৃথিবীর সবকিছু বদল করা যায়, তারা তো মুখে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। সেটাই তো এখন আমার মনে হয় সেটার সঙ্গে আরো যোগ করেন আপনি যে প্রতিবেশী রাষ্ট্রে কে থাকে, একটা দলের ফ্যাসিস্টের একদম হোতারা থাকে, তারা ওইখান থেকে কলকাঠি নাড়ছে এবং তারা বিভিন্নভাবে তাদের ভোটগুলা বিভিন্ন দল একদম সোনার হরিণের মতো, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। এই যে এই জায়গাটায়, এইখানে আমি যদি বলি, ফরাসি যে বিপ্লবের একজন মহানায়ক বলেছিলেন যে অন্তয়ে ডেসে, যে বিপ্লবীরা যখন ক্ষমতা দখল করে তখন বিপ্লবীদের কবর রচিত হয়। আজকে যারা এই যে ফ্যাসিস্ট সরিয়েছে, তারা যখন নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে তাদের কেনা শুরু করছে, যাদেরকে তারা তাড়িয়েছে, সেই জায়গায় এই বিপ্লবটা কি আদৌ টিকবে? আপনার এলাকায় ধরেন যখন কোনো কিছু একটা অনুষ্ঠান হয়, যখন দেখা যায় যে বড় অনুষ্ঠান খাবার কম পড়ছে, মুরব্বীরা কি বলে? মুরব্বীরা বলে যে আমরা আগে সবাই খাক, তারপরে থাকলে খাবো। বাংলাদেশের অবস্থাও তাই। আজকে যে নির্বাচন পরিচালনা করবেন যিনি চিফ, উনার তো নিজেরই আমাদের জন্য ডিস্ট্রিবিউট করা উচিত। তা না করে উনি শুধু নিজের উদরপূর্তি করতে জানেন এবং বাংলাদেশে নির্বাচন কি হলো সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই। তার গ্রামীণ ব্যাংক কোথায় গেল, তার গ্রামীণ কোথায় গেল, তার বিদেশে লোক পাচার করার মেন পাওয়ার সাপ্লাই দেওয়া কোথায় গেল, ইত্যাদি ইত্যাদি। তো যখন এই জিনিসগুলো আপনার চলমান থাকবে তখন এই দেশের নির্বাচনটা ওইভাবেই হবে। আপনার যে সংখ্যা প্রকাশ করলো তার বিপরীতে ছোট্ট করে বলি, আমার মধ্যে অনেক বেশি হতাশার থেকে হয়তো এগুলো বলছেন। আমি আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি যে আমরা প্রতিবেশী দেশের প্রভাব মুক্ত নির্বাচন করার জন্যই তো আমাদের এত রক্ত। আমাদের যে 1400 মানুষের জীবন, 25-30 হাজার লোক যে অঙ্গহানি হলো, আমরা তো প্রতিবেশী দেশের প্রভাব মুক্ত নির্বাচনের জন্যই করেছি। এবং আমরা যদি নীলু আপা, আপনি, আমরা যদি চাই যে তাদের প্রভাব, তারা কি চায় আমরা সেটাকে পাত্তা দেব না। আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতারা যদি তাদের কাছে ধর্ণা না দেন যে আপনি আমাকে একটু আমার উপর হাতটা রাখেন, আমার মাথায় আমার উপর একটু ছায়াটা রাখেন, তাহলে আমার জন্য একটু সুবিধা, এই প্রবণতা থেকে যদি বেরিয়ে তারা আসতে পারেন, তাহলে প্রতিবেশী দেশের
প্রভাবিত নির্বাচন এবার আর হবে না। আর তিনি যেটা বললেন যে সরকার প্রধান তাদের এই যেগুলা বললেন আর কি, আমরা তো এর মধ্যে 3 জন উপদেষ্টা সরকার থেকে বিদায় নিয়েছেন, একজন মারা গেছেন। তো ওই 3 জন উপদেষ্টার বিরুদ্ধে তারা পোস্টে থাকতে, পদে থাকতে যে অভিযোগগুলো আমরা এত এত দেখলাম, তারা নেমে গেছে। এখন একটু সুনির্দিষ্টভাবে সেই অভিযোগগুলো একটু দায়ের করা যায় না? তাহলেই তো এগুলো তদন্ত করে একটা সিদ্ধান্তে আসা যায়। আমরা তারা দোয়া তুলসী পাতা এটা বলছি না, কিন্তু ক্ষমতায় থাকতে এত অভিযোগ করা হলো, কিন্তু এখন তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো আনা হচ্ছে না। ধন্যবাদ। আলোচনার সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ আইম আব্দুল্লাহ। আজকে এখানেই বিরতি, আজকে এখানেই শেষ হচ্ছে। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।